জ্বালানি ছাড়া আপনার উৎপাদন হবে না। চীনে জ্বালানির দাম বাড়ানোতে সারা মানে এর এফেক্ট গ্লোবাল সাপ্লাই চেনে এসে পড়েছে। কিভাবে? উৎপাদন কস্ট বেড়ে গেছে চীনে, ফলে আপনি যে পণ্যটা কিনবো সে পণ্যটা যদি সোর্সিং হয় চায়না থেকে কিংবা সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, জ্বালানির দাম বাড়লে আপনার উৎপাদন খরচ বাড়ছে, মানে ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে, পরিবহন খরচ, এবং এর সাথে প্রত্যেকটা জায়গায় একটা কস্ট সেন্টার যেটা এফেক্ট আসছে, যেটা বেড়ে যাচ্ছে। ফলে কিন্তু বাংলাদেশ এটার বাইরে না। বাংলাদেশে আপনি যদি আপনি মেইন এক্সপোর্ট যদি দেখেন আরএমজি সেক্টর, যেটা 90%ই আমরা বাংলাদেশে যেগুলো বানাই এটা এক্সপোর্ট করি, এবং আমাদের বৈদেশিক মুদ্রার 90%ই আসে আরএমজি থেকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো আপনার এর আবার দেখা যাবে যে 50% চায়না থেকে এর র ম্যাটেরিয়াল কোনো না কোনোভাবে আসেই। তাহলে এই প্রাইসটা কিন্তু এফেক্ট পাবে বাংলাদেশ। সেক্ষেত্রে এটার সমাধানে বাংলাদেশকে আবার প্রথমে যেভাবে ভর্তুকির পথে গিয়েছিল, আবারও কি ভর্তুকি বা রাস্তায় লম্বা লাইন, তেলের স্টেশনে লম্বা লাইন, এরকম অবস্থা সিচুয়েশন হতে পারে? ওটা তখন যে সিচুয়েশনটা হয়েছিল সেটা হচ্ছে সাপ্লাই চেনটা ইন্টারাপ্টেড হয়ে গেছে, প্যানিক বাইটা শুরু হয়েছে। এই প্যানিক বাইয়ের কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 1, 2 নম্বর হচ্ছে কিছু কিছু জিনিস সরকার প্রশংসনীয় কাজ করেছেন, উল্লেখযোগ্যভাবে আমি বলতে চাই, সেটা হচ্ছে রিনিউয়েবলকে হেভিলি প্রমোট করেছেন, ইভি ভেহিকেলকে প্রমোট করেছেন। আবার সরকারের সমালোচনা করতে গেলে যেটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত রিক্সা, এবং এটা কোনো পলিসি গাইডলাইন নাই যে কিভাবে ব্যাটারি চালিত রিক্সা তৈরি হবে এবং কত এফিশিয়েন্ট ব্যাটারি এটাতে ব্যবহার হবে। না হওয়াতে আমরা কিন্তু এটা একটা ঝুঁকির মুখে আছি। ঝুঁকিটা কি? ঝুঁকিটা হচ্ছে এই ব্যাটারিগুলা এনভায়রনমেন্টালি চ্যালেঞ্জিং, 1। 2 নম্বর, এই ব্যাটারিগুলা যে শক্তি, এর চাইতে আরও শক্তি সম্পন্ন ব্যাটারি পৃথিবীতে চলে এসছে। এই ধরনের ব্যাটারি রিপ্লেসমেন্ট হিসাবে আসা উচিত ছিল, হয় নাই। ফলে এই জায়গাটা একটা বড় চুরি হচ্ছে, পুকুর চুরি হচ্ছে বিদ্যুৎ থেকে। এই বিদ্যুৎ থেকে আবার যে জ্বালানিটা জ্বালানো হচ্ছে সেটা কিন্তু ট্যাক্স পেয়ার্স মানি। ফলে এটার সাথে একটার সাথে আরেক রিলেটেড আছে। আপনি যদি দেখেন শুধু চায়না না, পৃথিবীর সব দেশেই যদি বিদ্যুতের জ্বালানির দাম বেড়ে যায়, এটা চেইন এফেক্ট কিন্তু আপনার এবং আমার ঘরে এসে ঠেকে। আমার এবং আপনার এখান থেকে যদি আমরা রক্ষা করতে চাই, এটা রক্ষা করার একটাই হচ্ছে অল্টারনেটিভ সিকিউরিটিস আমাদেরকে এখনই অ্যাড্রেস করতে হবে, যেটা পলিসি দিয়ে। কি ধরনের পলিসি প্রয়োজন? এই পলিসিটা আমাদের 2040 সালে 50 সালে এসে কিংবা 30 সালে, যেটা মোল্লা আমজাদ সাহেব বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গ্যাস সাপ্লাই থাকবে না, আরও আমাদের 150 MMCFD গ্যাস প্রতি সময়ে আমরা পাচ্ছি না, শর্টেজ হচ্ছে। হ্যাঁ, এছাড়া আপনার 1500 MMCFD গ্যাস আপনার আসছে না, আমরা প্রাইভেট সেক্টরকে দিতে পারছি না, উৎপাদন হচ্ছে না, না হলে চাকরি বাকরি কর্মসংস্থান হচ্ছে না। এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে হবে পলিসি দিয়ে। কিভাবে কি? আমাদের অনশোর অফশোর ড্রিলিং বাড়াতে হবে। 2, আমাদেরকে অল্টারনেটিভ এনার্জির জন্য এখনই রেডি হতে হবে। সেটা হাইড্রোজেন হতে পারে, সেটা অন্য অল্টারনেটিভ ফুয়েল হতে পারে। এই জায়গাগুলো আমরা যদি অ্যাড্রেস করতে পারি তাহলে কিন্তু আমরা রেডি হচ্ছি। আগামীর ভবিষ্যৎ কিন্তু এনার্জির উপর ডিপেন্ডেন্সি অনেক বেশি বাড়বে। আপনার যখন দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার এই ডেটা ব্যাংক হচ্ছে, ডেটা ব্যাংক হেভি পাওয়ার কনজিউমার্স, এরা অনেক বেশি পাওয়ার কনজিউম করে। আর ডেটা ব্যাংক হবেই, এই ডেটা সেন্টারগুলো যে হবে এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আমাদের নতুন প্রজন্মের জন্য আরও বেশি কর্মসংস্থান করতে হলে এই ডেটা ব্যাংকগুলো তৈরি করতে হবে। এই ডেটা সেন্টারগুলোর সাথে ডেটা প্রসেসিংয়ের জন্য লোক লাগবে। এই লোকগুলোকে কর্মসংস্থান করার জন্য আমাদের এগুলো ইন্টার রিলেটেড। বাট এই এনার্জিটাকে আমাদের সিকিউরিটি যদি এনশিওর করতে চাই তাহলে